এটা তো মিলিয়ন ডলার প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতি এমনিতে শেখ হাসিনার সময় নিম্নগতি ছিল। এই যে সবাই যে বলছে শেখ হাসিনা যাওয়ার পরে রেখে গেছে না, শেখ হাসিনা চলাকালীন সময় অর্থনীতির নিম্নগতি ছিল প্রত্যেক কিছুতেই আপনি দেখবেন। এবং তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সগুলো দিয়েছে, একেবারে পুরোপুরি স্ট্যাটিস্টিক্সের ভিত্তি হচ্ছে মিসগাইড করা, যে উন্নয়নের কথা বলে যে বিবিএস থেকে যে রিপোর্টগুলো দিয়েছে এর অধিকাংশই হচ্ছে বানোয়াট সব। একেবারে জনসংখ্যা পর্যন্ত ঠিক নেই, ওই 16 কোটিতে রেখে দিয়েছে জনসংখ্যা। কেন জানেন? ওই পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় বেশি দেখানোর জন্য। যত লোক কমবে মাথা পিছু আয় বাড়বে। তো মানে এমন জায়গায় গেছে জনসংখ্যা পর্যন্ত জনগণকে মানে ভুল দিয়েছে, বিশ্বকে ভুল দিয়েছে তথ্যগুলো। এক্সপোর্ট ফিগার বলেন, সব জায়গাতে ব্যাংকের যে ব্যাড লোন, খেলাপি ঋণের সংখ্যা থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়, এবং ওইটার উপর ভিত্তি করে আবার তারা পলিসিও করেছে। তো সুতরাং সেটার ধারা চলতেছে বেশ কিছুদিন বাংলাদেশে। আর তাছাড়া তো ব্যাংকের থেকে টাকা পয়সা লুটপাট করে বিদেশে নিয়ে যাওয়া আরও খারাপ। লুটপাট করে একটা খারাপ, তার উপরে বিদেশি নিয়ে যাওয়া এটা আরও খারাপ। অর্থাৎ যেটা আমাদের রিজার্ভের উপর চাপ সৃষ্টি করেছে। আর ব্যাংক তো অবশ্যই খালি হয়ে গেছে। তারপরে শেয়ার বাজার, আমরা সবাই জানি শেয়ার বাজার কমপ্লিটলি একবার দুইবার লুট না, বারবার লুট করেছে ওরা। বিমা খাতের অবস্থা একই, মিথ্যা বিমার ক্লেম দেখিয়ে দেখিয়ে বিমা কোম্পানিগুলোকে খুব খারাপ অবস্থায় নিয়ে গেছে। এখানে তো ওরা তো মনে করছে একটা সমস্যা হলো ওদের এমন একটা ধারণা ছিল যে ওরা বিমা মালিক, ওরা ব্যাংকের মালিক। আসলে তো ব্যাংকের যাদের শেয়ার হোল্ডার, মানে স্পন্সর শেয়ার হোল্ডার, যারা বোর্ডে ছিল, যারা চালাতো, তাদের শেয়ারের চেয়ে তো জনগণের শেয়ার বেশি ওখানে। ডেপোজিটার্স টাকা, তারা এগুলোকে নিজের টাকা মনে করেছে ওরা। তো সুতরাং পুরো অর্থনৈতিক মডেলটাই ছিল, ইকোনমিক মডেলটা ছিল একটা লুটপাটের মডেল আর কি। মানে আমি এটাকে বলে আওয়ামী ইকোনমিক মডেল। মানে এখান থেকে ওদের লোকজন কত বেশি কে কীভাবে, কেউ মেগা প্রজেক্টের, কেউ ব্যাংক লুটপাট, কেউ শেয়ার বাজার লুটপাট, আর কেউ বিভিন্ন মিথ্যাচারের মাধ্যমে ব্যাংক থেকে বিভিন্ন বেনিফিট নেওয়া। তো সুতরাং পুরো মডেলটাই ছিল একটা মানে জেনে শুনে একটা কনসিয়াসলি একেবারে একটা লুটপাটের মডেল। তো এরপরে তো এটা তো এখন গত 1 বছরে স্বাভাবিক ভাবা নিম্নগতির ট্রেন্ডে ছিল। তবে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে যেহেতু আগে টাকা পাচার একটা নিয়মিত ব্যাপার ছিল, এবং টাকা পাচার যেহেতু নিয়মিত ব্যাপার ছিল, টাকা পাচারের মূল সুযোগটা ওরা নিত বিদেশি আমাদের যারা কর্মরত আছে তাদের যে ইনকাম, যেটা তারা রেমিটেন্স হিসেবে দেশে না পাঠিয়ে এদের কাছে টাকাগুলো বিক্রি করেছে, তাদের বিভিন্ন অ্যাকাউন্টে জমা করেছে। কারণ ওখানে তারা বেশি টাকাই দিয়েছে। আপনি যখন টাকা চুরি করছেন, আপনি 10 টাকা বেশি দিলে তো আপনার গায়ে লাগছে না। সুতরাং ওরা দেশে না পাঠিয়ে ওইখানে টাকা দিয়েছে, বেশি অর্থ পেয়েছে, যে কারণে রেমিটেন্স কমে গিয়েছিল, ড্রপ করেছিল। তো সেই জিনিসটা বন্ধ হওয়াতে এখন তো আর লুটপাট, টাকাই তো নেই, আর ওরা তো সব পালিয়ে গেছে। লুটপাট করার লোকও নাই, ব্যাংকেও টাকা নেই, শেয়ার বাজারও অবস্থা খারাপ, আর ব্যবসা বাণিজ্যেরও অবস্থা খারাপ। তো সুতরাং সেই কারণে কিন্তু এখন ওই রেমিটেন্সের টাকাগুলো বাড়ছে। বাড়ার কারণে অর্থনীতির উপর চাপ কিছুটা কমেছে। এটা একমাত্র কারণ হচ্ছে রেমিটেন্সের টাকা বাড়ছে, আর এক্সপোর্টের ধারাটা এখন অব্যাহত আছে, স্থিতিশীলতা এসছে। ঝুঁকিটা ছিল, রিজার্ভের উপর চাপটা কমেছে। তারপরে কিছুটা ফরেন কারেন্সির অ্যাভেলেবিলিটির কারণে আমাদের মোটামুটি একটা চাপ কমেছে। তবে যে টাকাটা লুটপাট করে নিয়ে গেছে সেটা খেলাপি ঋণ, এই টাকাটা তো খুব কঠিন অবস্থা, এগুলো ফিরিয়ে আনা খুবই কঠিন, কারণ দেশেই নাই টাকা। এতগুলো ব্যাংক তো কোনো সময় প্রয়োজনীয়তা ছিল। বিএনপির সময় এত চাপের মুখেও কিন্তু আমরা কোনো ব্যাংকের পারমিশন দিই নাই। 2001 থেকে 2007-এ অনেক চাপ ছিল ব্যাংকের জন্য, কিন্তু আমরা কোনো পারমিশন দিই নাই, কারণ ব্যাংকের প্রয়োজনীয়তা নেই। একইভাবে ইন্স্যুরেন্স কোম্পানি, এরা তো ব্যাংকের উপর ব্যাংক দিয়ে গেছে, এবং উদ্দেশ্য ছিল ব্যাংক ব্যবহার করে
লুটপাট করা, জনগণের টাকা আসবে এগুলো লুটপাট করে নিয়ে যাওয়া। এবং আরও যেটা ছিল ইন্স্যুরেন্স কোম্পানির বেলায় তাই হয়েছে, কারণ তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো প্রফেশনাল নলেজ নাই এবং কোনো ম্যানেজমেন্ট নলেজ নাই, এই লোকগুলোকে ব্যাংক দিয়েছে, ইন্স্যুরেন্স দিয়েছে এবং এরা সরাসরিভাবে ব্যাংক পরিচালনা করছে। ব্যাংকের তো আপনার শেয়ার হোল্ডার তো ব্যাংক চালায় না, ব্যাংক চালায় ব্যাংকের এক্সিকিউটিভরা, কিন্তু ওরা সরাসরি ব্যাংক চালিয়েছে। এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা যাদের কাজ হচ্ছে ওয়াচডগের কাজ করা, মনিটরিংয়ের কাজ করা, বাংলাদেশ ব্যাংক পুরোপুরি একেবারে দলীয়করণ করার কারণে এদের উপর কোনো চেক ছিল না, বরঞ্চ বাংলাদেশ ব্যাংক সহ একসাথে সহযোগী হিসেবে কাজ করেছে। আর যেটা বিএনপির সময় আমরা সব ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের অধীনে আমরা দিয়েছিলাম ম্যানেজমেন্ট, ওভারসাইট করা এবং এগুলোর পরিচালনার ওভারসি করা। তো সেইটা আবার তারা ওই রাষ্ট্রীয় ব্যাংকগুলো তারা কিন্তু আবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ডিভিশন করে নিয়ে গেছে সেখানে। ওইটা আরেকটা লুটপাটের সুযোগ। ওখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট, ডিরেক্টর তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, এমডি তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ডিকটেটেড লোন স্যাংশন করাচ্ছে, ওই কারণে নিয়ে গেছে আর কি। যে কারণে সরকারি ব্যাংকগুলো, যেগুলো সোনালী ব্যাংক, গভর্নমেন্টের ট্রেজারি ব্যাংক আর যেগুলো আছে, এগুলোকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছে। তো এগুলো আবার আপনার সেন্ট্রাল ব্যাংকের অধীনে সব দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু আমাকে সবাই একই প্রশ্ন করে, আমি কোনো সময় ওরকম এক্সপেকটেশন ছিল না। এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, মূলত একটা স্বৈরাচার ফ্যাসিস্টের বিদায়ের পরে একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ট্রানজিশন টু ডেমোক্রেটিক অর্ডার, গণতন্ত্রের দিকে ফিরে যাওয়া। সুতরাং এরকম একটা সরকার যেখানে পলিটিক্যাল সমর্থন নাই, পলিটিক্যাল ওয়েট নাই, সেই জায়গাটায় কিন্তু যেমন সবগুলো এখন বিনিয়োগ স্থগিত রেখেছে, দেশের বিনিয়োগ, বাইরের বিনিয়োগ স্থগিত, প্রাইভেট সেক্টর ক্রেডিট কমে যাচ্ছে, ক্যাপিটাল মেশিনারি, মূলধন আমদানি কমে যাচ্ছে এইটা। সুতরাং এমনকি এক্সপানশনও কেউ যাচ্ছে না। এই যে সবাই সব কিছু স্থগিত রেখেছে, নির্বাচনের পরবর্তী সময়ে তারা আবার সিদ্ধান্ত নেবে। তো যে কারণে আমি আমার এইরকম একটা সরকার, কেয়ারটেকার সরকারের মতো সরকারের কাছে আমার খুব এক্সপেকটেশন ছিল না কোনো সময়। তারা যেটা করতে চেষ্টা করেছে ফায়ার ফাইটিং, বেসিক্যালি এটা স্টেবিলাইজ করার জন্য যতটুকু সম্ভব। এবং এর বাইরে কিন্তু ওই দিনের শেষে তো বিনিয়োগ ছাড়া তো অর্থনীতি পিক আপ করবে না। এবং এই বিনিয়োগটাই বিগত দিনে করেছে মূলত ঋণ নির্ভর এবং টাকা ছাপানোর উপর, যেটা আমি বারবার বলে যাচ্ছি। ঋণ নির্ভর এবং টাকা ছাপানোর যে বিনিয়োগের তারা ধারা সৃষ্টি করেছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এখানে আপনাকে বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতি গড়ে তুলতে হবে, যেটা হচ্ছে টেকসই একটা অর্থনীতি। দেখেন, বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। এত রেগুলেশন, আমি ওই দিনও বলেছি, একটা রেস্টুরেন্ট করতে গেলে 19টা পারমিশন লাগে। এখানে আপনার বিনিয়োগকারীদের কী সিগন্যাল আমরা দিচ্ছি এখানে? সুতরাং আপনাকে কমপ্লিটলি ডিরেগুলেট করতে হবে। এবং এই যে ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল থেকে শুরু করে তারপরে এটার সাথে সাথে ডিরেগুলেশন, লিবারালাইজেশনের সাথে সাথে আপনাকে রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার, এটা তো একটা হোলিস্টিক্যালি, আপনি খালি ডিরেগুলেট করলেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার, পোর্ট, এয়ারপোর্ট থেকে শুরু করে পাওয়ার, গ্যাস, কমিউনিকেশন সিস্টেম, এগুলোর এফিসিয়েন্সি এবং এগুলোর প্রাপ্যতা, আপনাকে ট্রেড ফ্যাসিলিটেশন যেটা বলে, আপনি ট্রেড ফ্যাসিলিটেশন যদি জায়গা মতো করতে না পারেন তাহলে তো এগোবে না, আপনি ডিরেগুলেট করলেও হবে না। এবং আপনাকে বাংলাদেশের একটা ইমেজের ব্যাপার আছে, এখন ব্র্যান্ডিংয়ের ব্যাপার আছে, যে বাংলাদেশ শুড লুক লাইক উই আর ওপেন ফর বিজনেস, ট্রেডিং পোস্ট, আমরা যেটা বলতে চাই এখন আমরা রেগুলার বলেই যাচ্ছি। এবং দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগের জন্য আমাদের টোটাল ডিরেগুলেশনে যেতে হবে, সহজতর করতে হবে। এবং
হাই স্ট্রিট ব্যাংক থেকে ঋণ নিয়ে লং টার্ম আপনি ইনভেস্টমেন্ট করলে যেভাবে আজকে অবস্থা হবে না। সুতরাং আপনি হাই স্ট্রিট ব্যাংকের একটা ভূমিকা আছে, হাউস হোল্ড লোন থেকে, ওয়ার্কিং ক্যাপিটাল থেকে, অন্যান্য যেগুলো আছে। আর লং টার্ম যদি আপনি লোন নিতে চান, এটা দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে এটার রেগুলার কস্টটা বিয়ার করতে হয় না, এটা আপনার ইনকামের উপর আপনি ইকুইটি বলেন, বন্ড বলেন, আপনি অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে এগুলো এখান থেকে আপনার লং টার্ম সোর্সিংটা করতে হবে। তার ফলে হয় কি আপনার কস্ট অফ প্রোডাকশন কমে যায়, তারপর আপনার একটা দীর্ঘ সময় ধরে আপনার রিপেমেন্ট স্কেজুয়াল থাকে, এবং অনেক সময় ইকুইটিতে তো রিপেমেন্ট করতে হয় না, এটা তো চলমান থাকতে হয়। ইভেন বন্ডেও আপনি এটার একটা ফিক্সড লম্বা সময় ধরে আপনি করতে পারেন। এবং অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে আসে নাই। আমাদের অনেকগুলো সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেটে আমাদের যেমন আমাদের কর্পোরেট আপনার সভরিন বন্ড, সরকারের বন্ড ফ্লোট করতে পারিনি আমরা কোনো সময় ভালোভাবে। তো যেখানে সরকারি বন্ড আছে, কর্পোরেট বন্ড আছে, তারপরে গ্রিন বন্ড আছে, তারপর ভেরিয়াস আদার প্রোডাক্টস যেগুলো আছে, এগুলো কিন্তু ইকুইটি চেয়ে বড়। বাংলাদেশের আপনার মার্কেট জিডিপি, মার্কেটের গভীরতা, মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপি, বাংলাদেশ একেবারে লোয়েস্ট, ওয়ান অফ দি। আমেরিকাতে তো এটা জিডিপির দ্বিগুণ, ভারতের 50-60%, ইভেন পাকিস্তানে আবার 30-40%, আমরা 10%-এর নিচে। তা আপনাকে মার্কেট ডেপথ যদি বাড়াইতে না পারেন, তাহলে সোর্স অফ ক্যাপিটাল আসবে কোত্থেকে, বিনিয়োগটা আসবে কোত্থেকে? সবাই গিয়ে হাই স্ট্রিট ব্যাংক থেকে আপনার ঋণ নিয়েছে, ওরা ডিপোজিট হচ্ছে শর্ট টার্ম, ইনভেস্টমেন্ট করছে লং টার্ম। এই যে মিসম্যাচ যেটা হয়েছে, এটার ফল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং লং টার্ম আপনার ঋণটা আপনি সবসময় আপনাকে মার্কেট থেকে যেতে হবে, ক্যাপিটাল মার্কেট যেতে হবে। এবং ক্যাপিটাল মার্কেটটা আপনি দেশের বিনিয়োগকারী শুধু না, বাইরের কিন্তু অনেক ফান্ড, বড় বড় ফান্ড কিন্তু আপনি যদি বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে পারেন, ব্র্যান্ডিং করতে পারেন, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার অপেক্ষা করতেছে সারা বিশ্বে। কিন্তু বড় বড় ফান্ড এরা জায়গা খুঁজতেছে কোথায় বিনিয়োগ করবে। একটু বিশ্বাসযোগ্যতা অর্জন করলে এই ফান্ডগুলো সব, অনেকগুলো ফান্ড আমাদের সাথে এখন অনেকে যোগাযোগ করছে, ফান্ড ম্যানেজাররা, তারা বাংলাদেশে আসতে চায়। নাম বলাটা ঠিক হবে না এই মুহূর্তে, কারণ হচ্ছে কি এখানে আমাদের অনেকগুলো ফান্ড কিন্তু আমাদের বাংলাদেশিরা ম্যানেজ করছে, এটা অনেকে জানে না। কিন্তু 10 বিলিয়ন 15 বিলিয়ন আমাদের, এবং ওরা কিন্তু নিজের দেশের প্রতি তো একটা সকলের উৎসাহ থাকে আসার জন্য, বিনিয়োগ করার জন্য। ওরা চায়নাতে করতেছে, বিপিওর উপর ফান্ড বিভিন্ন জায়গায় করতেছে। তো সুতরাং এই যে ওই দিন সেমিনারটা হলো আপনার যে জাপানিজদের সাথে যেটা হলো, তারাও খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে আসার জন্য। তারা ক্যাপিটাল মার্কেটেও আসতে চায়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টেও আসতে চায়, তারপর আপনি ইনফ্রাস্ট্রাকচারে আসতে চায়। এই ফান্ডিংয়ের বিষয়টা হচ্ছে কি, আমরা সব সময় এই হাই স্ট্রিট ব্যাংক অথবা ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর দিকে চলেছে যে ক্যাপিটাল মার্কেট বলে একটা জিনিস যে আছে সারা বিশ্ব, কিন্তু অনেক দেশের, যেমন যে বিমান ক্রয় করবেন আপনি, বাংলাদেশ গভর্নমেন্টের তহবিল থেকে কেন বিমান কিনবেন? বিমান তো একটা এন্টারপ্রাইজ, এটা তো একটা ব্যবসা, ওইটাকে আপনি ব্যবসার মতো চালাতে হবে। এবং বিমান নিজেরাই একটা ফান্ড রেজ করতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে, তারা প্লেন 10টা 20টা 50টা কিনতে পারে। সুতরাং ওই কনসেপ্টে যেতে হবে। যেমন মিউনিসিপ্যালিটিগুলো আছে, কর্পোরেশনগুলো আছে, তাদের অনেক প্রফিটেবল ব্যবসা আছে, কিন্তু অনেক প্রজেক্ট তারা করতে পারে। এখন চালু আছে সারা বিশ্বে মিউনিসিপ্যাল বন্ড। তো মিউনিসিপ্যাল বন্ড যদি তারা কর্পোরেশনগুলোতে, গভর্নমেন্টের টাকার তো প্রয়োজন নেই আসলে, তাদের প্রফিটেবল কনসার্নগুলো মিউনিসিপ্যাল বন্ড করতে পারে। অন্য বন্ডও করতে, এখন তো গ্রিন বন্ড আমাদের ওই যে অনেকগুলো মিশন আমাদের সাথে আলাপ করতেছে, তারা ইন্টারেস্টেড, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন
আমাদের সাথে আলাপ করেছে, তারা গ্রিন বন্ডে ফ্লোট করার জন্য তাদের লোকজন ইন্টারেস্টেড আছে এবং অন্যান্য জায়গায়ও ফান্ড ম্যানেজাররা ইন্টারেস্টেড আছে। সুতরাং আমাদের ইকোনমিক মডেল চেঞ্জ করতে হবে। ওই পুরনো ধাঁচে অর্থনীতি আপনি হাই স্টেট ব্যাংক থেকে করবেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, $4 বিলিয়ন জন্য আপনি IMF এর পিছিয়ে পিছিয়ে দৌড়তে হবে, এর মধ্যে একটা লম্বা লিস্ট অফ কন্ডিশন দেবে। আমার দরকার তো নাই, আসলে দরকার নাই। $4 বিলিয়ন কোনো টাকা না কিন্তু এখন একটা দেশের জন্য। যাদেরকে আমরা মনিটাইজ করতে পারি না, বিরাট একটা আমাদের গ্রামে গঞ্জে আর্টিজান যারা আছে, কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে, এদের একটা বিশাল কর্মযজ্ঞ আছে সারা দেশে। যেমন এই যে আপনি আড়ংয়ে যেই প্রোডাক্টগুলো আপনি দেখেন, এটা কিন্তু ওদেরই প্রোডাক্ট, এটা সীমিত আকারে হচ্ছে, কিন্তু এটার সম্ভাবনা সারা দেশে অনেক বড়। এইখানে আমাদের প্ল্যান আছে আগামী দিনে আমরা বিনিয়োগ করব, শুধু আর্থিকভাবে না, আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিতে চাই, ডিজাইনিং সাপোর্ট দিতে চাই, আমরা তাদেরকে ব্র্যান্ডিং করতে চাই এবং বিক্রি করার জন্য প্ল্যাটফর্ম দিতে চাই, যেমন আলিবাবা, অ্যামাজন, এই প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবেল। এটা হচ্ছে, আর্টিজানরা সারা দুনিয়ায় কিন্তু অনলাইনে বিক্রি করতেছে এবং এটার জন্য আবার যে কাজগুলো আছে এটার সাথে সাথে সাপোর্ট, আমাদের এখানে ট্রান্সপোর্টেশন ফেসিলিটিস ইমপ্রুভ করতে হবে। এগুলো সব সম্ভব, আমাদের লোকজন তো কাজ করতেছে। 10 টাকায় যখন একটা কুমার, একটা কামার, একটা তাঁতি একটা প্রোডাক্ট বিক্রি করে 100 টাকায়, এটা যদি আপনি প্রপারলি ডিজাইন করে তাকে যদি র মেটেরিয়াল দিয়ে আপনি তাকে যদি টেকনিক্যাল সাপোর্ট দিয়ে ব্র্যান্ডিং করেন, ওই 100 টাকাটা 1000 টাকা বিক্রি হবে এবং গ্লোবাল মার্কেটে যাবে, দেশের মার্কেটে। এইটা আমাদের একটা বড় প্ল্যান আছে। এই লোকগুলোকে অর্থনীতির আওতায় এনে এদের কর্মকাণ্ডগুলোকে মনিটাইজ করে ট্রেডেবল গুডস করে, মার্কেটেবল গুডস করে আমাদের অর্থনীতিতে বিশাল একটা বড় পরিবর্তন আসবে এখানে। আমরা যে 1 কোটি লোকের কর্মসংস্থানের কথা বলছি 18 মাসে, এখান থেকে আমি কথাগুলো বলছি। সারা দেশে যারা এই লোকগুলো সবাইকে যদি কর্মক্ষম করি, সবাইকে যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি, তাদেরকে যদি অর্থনীতিতে আমরা নিয়ে আসতে পারি, মনিটাইজ করতে পারি, এটা বিশাল। ওখানে আইটি রিলেটেড বিজনেস অনেক বড় এখন। আমাদের দেশের অলরেডি ছেলেমেয়েরা কিন্তু করতেছে এই কাজগুলো। আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা কিছু কিছু কাজ বাড়িতে বসে প্রায় 1.5-2 লক্ষর কাছাকাছি এখন কাজ করতেছে। এটাও আমরা মনিটাইজ করতে পারি নাই। এখানে ওরা যে টাকাটা বিদেশ থেকে আসে, এটার জন্য ফ্যাসিলিটেট করা হয় নাই। আমরা এই ফ্যাসিলিটিসগুলো দিয়ে দেবো এবং আমরা এখানে পেপ্যাল অ্যালাউ করে দেবো, আরও প্ল্যাটফর্ম অ্যালাউ করে দেবো, যাতে ওদের টাকাটা ইজিলি আসে। ওরা যাতে আবার ওই টাকাটা বাইরে যদি আবার ওদের কাজে ব্যবহার করতে, আপনার টাকা হচ্ছে ওয়ান ওয়ে স্ট্রিট করলে টাকা আসবে না। হ্যাঁ, ভয় তো পাবে, এই জন্য ভয় পায়, এই জন্য কারণ এটা তাদের, আমি তো বলছি ইকোনমিক মডেল চেঞ্জ করতে হবে। ওই ভয় পাওয়ার মডেল দিয়ে করতে করতে তো আমরা এখানে আটকে আছি। আমাকে ইকোনমিকে ওপেন করতে হবে, মানুষজন কনফিডেন্স পেতে হবে দেশের ভিতরে, দেশের বাইরে। ওই কনফিডেন্স আমরা সৃষ্টি করতে পারি না। আমরা ইনশাআল্লাহ, আমি বলছি এই প্রজেক্টগুলো আমরা যেভাবে করতে যাচ্ছি, সমস্ত দেশের মানুষ অর্থনীতিতে যাতে অংশগ্রহণ করতে পারে। যেমন আমরা বলছি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, খালি রাজনীতিকে গণতন্ত্রায়ন করলে তো হবে না, আপনি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। তো অর্থনীতিকে যদি গণতান্ত্রিক করতে সবাই জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করি, সকলের জন্য, খালি বড় বড় ব্যবসায়ীরা ব্যাংকের লোন নিয়ে যাবে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পাবে, সাপোর্ট পাবে, কেন আমাদের বিভিন্ন এলাকায় যারা কাজ করছে ছোটোখাটো মাইক্রো যে বিজনেসগুলো আছে, আমাদের আর্টিজানসরা যারা আছে, তা বড় বিশাল সারা দেশের লোক কাজ করছে। কিন্তু আমরা তো এদেরকে ইকোনমিতে মনিটাইজ করে, ইকোনমিতে অংশগ্রহণ করে এদের প্রোডাক্টগুলোকে ট্রেডেবল গুডসে পরিণত করতে পারে না, ইন দ্য সেন্স যে এটা যে বিরাট একটা ভ্যালিউ আছে, প্রোভাইডেড ওই সাপোর্টগুলো যদি দেওয়া যায়। এবং এই সাপোর্টগুলো অনেক বড় কিছু নয়, কিন্তু এটা হচ্ছে একটা গভর্নমেন্টের উইল আছে কিনা, ইচ্ছা আছে কিনা। আপনি যদি বিএনপির যতগুলো গভর্নমেন্ট ছিল আপনি যদি দেখেন,
কোনো সময় আমরা বাংলাদেশ ব্যাংকে কোনো দলীয় লোক দিই নাই। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আমরা কোনো সময় দিই। এই জন্য বিএনপির সময় কোনো ব্যাংক লুটপাট হয় না, আপনি দেখবেন। বিএনপির সময় কোনো শেয়ার বাজার লুটপাট হয় নাই। বিএনপির সময় কোনো অলিগার্ক সৃষ্টি হয় নাই। বিকজ আমরা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করেছিলাম অর্থনীতির জন্য। যে কারণে বিএনপি যখন ক্ষমতায় লাস্ট ছাড়ে, আমাদের গ্রোথ রেট ছিল 7.06%। কার্ভটা ছিল ঊর্ধ্বমুখী। ওই ধারা যদি চলতো, বাংলাদেশ এখন ডবল ডিজিট 10-11% গ্রোথে থাকার কথা। সুতরাং বিএনপি ইজ এ ভেরি বিজনেস ফ্রেন্ডলি, এবং বিএনপি অর্থনীতিকে ডেমোক্রেটাইজেশনের জন্য আগাগোড়া সকলের অংশগ্রহণটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে, এবং আগামী দিনে এটা আরও বেশি গুরুত্ব পাবে। কারণ আমি তো বলছি, দেশের সকল মানুষকে যদি আপনি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না দেন, অংশীদার না হয়, ইকোনমিক গ্রোথ আপনি যেই থ্রেশহোল্ড আমরা ক্রস করতে চাচ্ছি, সে থ্রেশহোল্ড ক্রস করা যাবে না। সকলের কন্ট্রিবিউশন লাগবে। একেবারে ছোট্ট যে অপারেশন চার, ওখান থেকে বিশাল বড় বড় যাদের প্রজেক্ট, সকলে এই অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য আপনি সুযোগ রাখতে হবে।